কেমন আবার? বুঝবে যে ছেলেটা বউ পাগল। মেঘলা চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, বিয়ে হয়নি এখনো, আর আপনি আমাকে বললেন না কেন যে আজকে আপনাদের বাসায় নিয়ে আসবেন? অভ্র সোজা হয়ে দাঁড়িয়ে মেঘলাকে উপর নিচ পরোক্ষ করলো একবার। হিয়ার একটা 3 পিসের সেট পরেছে সে, একদম পারফেক্ট লেগেছে। অভ্র বলে উঠল, দারুণ লাগছে তোমাকে, বাট শাড়িতে আরও বেশি সুন্দর লাগে। আমি তো ঠিক করে রেখেছি বিয়ের পর ওয়ালে শাড়ি পরিয়ে রাখবো তোমাকে। মেঘলা সেসব কথাকে পাত্তা না দিয়ে বলল, আগে প্রশ্নের উত্তর দিন। এভাবে কেউ নিয়ে আসে? কেমন কলেজ ড্রেসে ছিলাম, আর এক্সামের জন্য রাত জেগে জেগে কালো দাগও পড়ে গেছে চোখে। আমাকে তো পাক্কা একটা পাগল লাগছিল। যদি পছন্দ না হতো? অভ্র বিছানায় আরাম করে বসে মেঘলার হাত ধরে হাসকা টান মেরে তাকেও বসালো, তারপর বলল, পছন্দ হবে মানে? হতে বাধ্য। তুমি আস্ত এক মায়াবিনী। পছন্দ না হয়ে উপায় আছে? আর ফ্যামিলির পছন্দ দিয়ে কি করব? সংসার তো আমিই করব। তারা না আমার পছন্দ হলেই হলো। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। মেঘলার চিবুকের সাথে থুতনি ঠেকালো। এভাবে বলে কেউ? তার বুঝি লজ্জা লাগে না? অভ্র হাসলো তা দেখে। তার মাথায় আরেকটা দুষ্টু বুদ্ধি হানা দিল। সে একটু গা ঘেঁষে বসলো মেঘলার। মেঘলা লজ্জায় মুচ্ছা যাচ্ছে। অভ্র ওর কানের কাছে ফিসফিস করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, জাস্ট এমার্জেন্সি, বিয়ের পর তুমি আমি এক রুমে, এক বিছানায়, এক কথায়। অভ্র আর বলতে পারল না। মেঘলা ওর মুখে হাত দিয়ে আটকে দিল, তারপর লাজুক স্বরে বলল, চুপ করুন, আপনি মোটেও ভালো লোক নন। অভ্র মেঘলার হাতে শব্দ করে চুমু খেলো। মেয়েটা এবার লজ্জায় ব্যালকনির দিকে চলে গেল। আর কিছুক্ষণ এখানে থাকলে লজ্জায় মরেই যাবে সে। অভ্র বিছানায় ধপ করে পড়ে শব্দ করে হেসে উঠল, তারপর জোরে গান ধরল। কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখ। মেঘলা তা শুনে চিবুকের সাথে থুতনি ঠেকিয়ে লাজুক হাসল। ইস, অভ্রটা এত অসভ্য হয়ে যাচ্ছে দিন দিন। সূর্যি মামার দেখা নেই আজকেও। মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে সে। আকাশটা আজও বড্ড মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে নামবে ভাব। এমন মুহূর্তে গরম গরম খিচুড়ি কার না ভালো লাগবে? দুপুরে আজকে সবার জন্য খিচুড়ি রাঁধছে মিনা বেগম। তার উপর আবার আজকে জান্নাত, আদনান, অভ্র, মেঘলা আসছে তাদের বাড়িতে। কারণটা এখনো অজানা সবার। আবহাওয়া খারাপ, তাই আজকে আর কেউই বাসা থেকে বের হয়নি। সবাই আজকে বাড়িতে। মহুয়ার রুমে আরাম করে বসে একটা উপন্যাস পড়ছে। এক্সাম শেষ, এখন আর পায় কে তাকে। সৌরভ শেখ খবরের কাগজ পড়ছিলেন। মাহির বউয়ের সাথে রুমে। আপাতত তারা বাচ্চার নাম নিয়ে ব্যস্ত। এমন সময় হঠাৎ বাড়ির বেল বেজে উঠল। মিনা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, মহুমা, ওরা এসেছে নাকি দেখ তো। আমি কাজে একটু ব্যস্ত, তুই দেখ। মহুয়া বইটা ধপ করে বন্ধ করলো। চোখে মুখে তার বিরক্তি প্রকাশ পাচ্ছে। যখনই বইটা ধরবে তখনই এমন করে তার সাথে। আর এখন কে আসবে? সবেমাত্র 2টো বাজে। মহুয়া বিরক্তিতে দরজার ওপারে যে আছে তাকে বকতে বকতে যেতে লাগলো। দরজা খুলে সামনে তাকাতেই তার চোখ ছানা বড়া। সাদমান এসেছে। সাদমানেরও আসার কথা। মহুয়া অবাক নয়নে ওকে একবার উপর থেকে নিচ পরক্ষ করলো। আজকে সে কোনো ফর্মাল ড্রেস পরেনি, বরং হালকা নীল রঙের পাঞ্জাবি পরেছে। চুলগুলো সুন্দর করে সেট করা, তার গা থেকে সুন্দর একটা সুবাস ভেসে আসছে। মহুয়া এক কথায় মুগ্ধ হয়ে গেল সাদমানকে দেখে। মহুয়াকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে সাদমান বলল, ভিতরে কি যেতে দেবে না? আর এভাবে তাকিয়ে আছো কেন? অ্যাম আই লুকিং ব্যাড? মহুয়া যেন কোনো ঘোরে চলে গেছে। সে বলে উঠল, ব্যাড হতে যাবে কেন? আপনাকে তো আজকে পুরো আমার কল্পপুরুষের মতো লাগছে। উপন্যাস পড়ে নায়কের জায়গায় যাকে নিয়ে কল্পনা করতাম, পুরো একদম তার মতো। মহুয়ার খেয়াল নেই যে সে কি বলছে। সে সাদমানের এই মুগ্ধতায় হারিয়ে গেছে। সাদমান ঠোঁট চেপে হেসে বলল, তাই? উম, তোমার বাবা মেয়ে দিবে তাহলে আমার কাছে? মহুয়ার এবার হুঁশ আসলো। সে বলে উঠল, কি বলছেন? যাই হোক, ভেতরে আসুন। আর আপনি যে আসছেন বললেন না তো? সাদমানের সোজাসুজি জবাব। বললে কি এখন চুমু খেতে দিতে? মহুয়া ভরকে গেল। পিছন ঘুরে একবার দেখলো, তারপর ধীর স্বরে বলল, চুপ করুন, অসুখ হলো। বাবা ভেতরেই বসে।
সাদমান কিছু বলল না। হাতের মিষ্টির ব্যাগগুলো মহুয়ার হাতে ধরিয়ে দিতে নিয়েও দিল না। মহুয়া বলে উঠল, আমি পারবো, সমস্যা নেই। আর আপনি এগুলো আনতে গেলেন কেন আবার? সাদমান স্বল্প হেসে বলল। হবু শ্বশুরবাড়ি বলে কথা, আনবো না? মহুয়া কিছু বলতে নিবে তার আগেই বাকিদের এন্ট্রি ঘটল। আদনান বলে উঠল। সরি ডিস্টার্ব করলাম নাকি? মহুয়া দরজার দিকে তাকাতেই খেয়াল করলো বাকিরা হাজির। মহুয়া একটু লজ্জা পেল আজ, তারপর বলল, আরে কি যে বলেন ভাইয়া, ভেতরে আসুন প্লিজ। ওরা সবাই হেসে ফেলল। জান্নাত আর মেঘলা এসে মহুয়াকে একটু জড়িয়ে ধরে ভেতরে এলো। সাদমান ভেতরে এসেই নরম স্বরে সালাম দিল সৌরভ শেখকে। আদনান আর অভ্রও দিল। সৌরভ শেখ উঠে দাঁড়ালেন, অল্প হেসে সালামের জবাব দিলেন। সবাই সোফায় বসলো। সৌরভ শেখ বলে উঠলেন, কেমন আছো তোমরা? ওরা একটু হেসে বলল। আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? সৌরভ শেখ মৃদু হেসে বললেন, আছি, আল্লাহর রহমতে ভালো। তা নিশাত মায়ের কি অবস্থা? জান্নাত বলল। আছে, ও ভালোই আছে। তানজিৎ ভাইয়া তো সারাক্ষণ সাথে সাথে থাকে, অসুস্থ হওয়ার চান্সই দেয় না। সৌরভ শেখ হেসে উঠলেন কথাটা শুনে, তারপর বললেন, আমি তো আগেই হাজবল ভাইকে বলেছিলাম যে এই জামাই লাখে একটা। অবশ্য আমাদের এই জামাই বাবা জীবনও কিন্তু একদম সেরা। বলতে গেলে আমাদের মেয়েগুলোর ভাগ্য আছে যে ওরা এমন জামাই পেয়েছে। আদনান মৃদু হাসলো কথাটা শুনে। সাদমান মনে মনে বলল, নিজের মেয়ের ভাগ্যেরও প্রশংসা করুন শ্বশুরজি। এখন শুধু আপনি বাধা না দিলেই হয়। সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে। মাহির আর আরমিনও এসেছে ওদের শব্দ পেয়ে। এমন সময় মিনা বেগম খাবারের জন্য প্রত্যেককে ডাক দিলেন। ওরা গিয়ে খাবার টেবিলের দিকে এগিয়ে গেল। বাহিরে ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। সাদমান একটা চেয়ার টেনে বসলো। নিজের ভাগ্যের উপর হাসলো সে। শ্বশুরের পাশেই বসতে হয়েছে। কে জানি এই লোককে দেখে সাদমানের ভয় লাগে। হ্যাঁ, শিকদার সাদমান সাদিফের ভয় লাগে। ভয়টা অন্য জায়গায়। যদি এই বেটা একবার বেঁকে বসে বিয়েতে মত দিতে, তাহলে না ইনশাল্লাহ ভালো কিছুই হবে। খাওয়ার সময় বেশ কয়েকবার চোখাচোখি হলো মহুয়ার সাথে তার। এখানে আজকে আসার উদ্দেশ্যটা তো আর এই মেয়ে জানে না। জানলে হয়তো সাদমানের মতোই তার বুক ধুকভুক করত। খাবার পর্ব শেষ, সবাই আবার বসলো সোফায়। সাদমান কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। যেন অসহায় দৃষ্টিতে আদনানের দিকে তাকালো সে। আদনান সাদমানের ব্যাপারটা বুঝে হাসলো। বেশ হয়েছে, সব সময় সবাইকে বাঁশ দেওয়া না, এবার নিজেরটা বুঝো। সাদমান বুঝলো এরা হেল্প করতো না। সে মাহিরের দিকে তাকালো। তার আজকে এখানে আসার কারণটা মাহিরও জানে। মাহির সাদমানের দৃষ্টি খেয়াল করতেই মুখ ভেংচি কাটল মেয়েদের মতো। অলওয়েজ তার রোমান্সে বাধা দিত। এখন সে কিনা বলবে তার বিয়ের কথা। মজা বুঝুক এবার। সাদমানের রাগ লাগলো এবার। তাহলে এরা কি কাজে এসেছে যদি নাই বলে? মাহিরকে তো পরে দেখে নেবে সে। সাদমান নিজেই খুব খুব করে কেশে দৃষ্টি আকর্ষণ করলো সবার। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আঙ্কেল, একটা কথা ছিল। সৌরভ শেখ হেসে বললেন, বলো না বাবা। সাদমান মহুয়ার দিকে তাকালো এক পলক, তারপর একটা শুকনো ঢোক গিলল। মহুয়ার কপাল কুঁচকে দেখে যাচ্ছে সব। কি বলবে সাদমান? সাদমান আর সময় নষ্ট না করে বলেই ফেলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কথাটা শোনা মাত্র মহুয়ার বুকটা ধক করে উঠল। বাকিরা ঠোঁট চেপে হাসছে, কিন্তু সৌরভ শেখের মুখটা কেমন যেন গম্ভীর দেখাচ্ছে। সাদমান খেয়াল করলো ব্যাপারটা। শহর জুড়ে মুষলধারে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাস পড়ার বিকট শব্দ ভেসে আসছে কানে। আর শোনা যাচ্ছে এক একজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। এছাড়া হল রুমে আর শব্দ নেই। পিন পিন নীরবতা বিরাজ করছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সৌরভ শেখই নীরবতা ভাঙলেন। তুমি ছেলে ভালো, এটা আমার জানা আছে যে কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ে দিতে রাজি হয়ে যাবে, কিন্তু আমি দুঃখিত। সাদমান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিল। সে জানতো এমন কিছুই হবে। কারণটাও হয়তো বা বুঝতে পারছে সে। তাও নিজেকে সামলে যথেষ্ট নরম স্বরে বলল, যে কোনো মেয়েকে যে আমার চাই না আঙ্কেল, আমার যে মহুকেই চাই।
আপনার এই মেয়েকেই চাই। মহুয়ার বুক ঢিপঢিপ করছে। সাদমান তাদের বিয়ের কথা বলতে এসেছে, কেমন যেন লজ্জাও লাগছে তার। বাবার সামনে এভাবে বলে কেউ যে আপনার মেয়েকেই চাই, আর এদিকে বাকিরা উৎসুক হয়ে তাকিয়ে আছে সৌরভ শেখের দিকে। সৌরভ শেখ মিনা বেগমের দিকে তাকালেন, যে কিনা তার দিকেই তাকিয়ে। চোখে মুখে বিস্ময় তার। অবাক যে সৌরভ শেখ হয়নি এমনটা না, তিনিও বেশ অবাক হয়েছে। মেঘলার বাবা তো তাকে বলেছিল সাদমান নাকি মেঘলাকে পছন্দ করে, কিন্তু এ তো দেখি তার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছে। মেঘলার দিকে এক পলক তাকালেন তিনি। কোনো রকম দুঃখের ছটা দেখতে পেলেন না মেয়েটার মুখে। সৌরভ শেখ বললেন, তুমি না মেঘলাকে পছন্দ করো? সৌরভ শেখের এই কথাটা পুরো হলরুমে বোমা নিক্ষেপ করার মতো ছিল। সবাই একসাথে চেঁচিয়ে উঠল, কি? সাদমান নিজেও বোকা বনে গেল। মহুয়া হকচকিত হয়ে তাকালো সাদমানের বানে। সাদমান সেটা খেয়াল করতেই ইশারায় না না করতে লাগলো। অভ্র খেপে গেল এটা শুনে। ও বলে উঠল, দেখুন আঙ্কেল, কথা হচ্ছে মহুয়া আর সাদমানের বিয়ে নিয়ে। আপনি অযথা আমার আর আমার হবু বউকে আনছেন কেন এর মাঝে? এটা ছিল আরেকটা বোমা, অন্তত সৌরভ শেখ আর মিনা বেগমের জন্য। তারা এবার অবাক স্বরে বলে উঠলেন, কি? মেঘলা অভ্রের পাশেই বসেছিল। ও অভ্রের কোমরে জোরে একটা চিমটি কাটল। অভ্র আর্তনাদ করে উঠল। সবাই ওদের দিকে তাকিয়ে এখন। অভ্র কোমর ডলতে ডলতে বলল, কিছু না, এটা জংলি পিমড়া। কন্টিনিউ করুন আপনার। অভ্র মেঘলার দিকে রেগে তাকালো। মেঘলা সেসব পাত্তা না দিয়ে বলল, আপনাকে কে বলেছে এটা আঙ্কেল? সৌরভ শেখ বলে উঠলেন। তোমার বাবাই তো বলল। মেঘলার যা বোঝার সে বুঝে গেছে। সে তো আগেই বুঝেছিল যে এমন কিছুই হবে। তার বাবা 3 ধাপ বেশি বুঝেছে। এই অভ্রটাকে কত করে বলেছিল কথাটা, কিন্তু ও তো পাত্তাই দিল না। এবার ঠেলা সামলাও। সাদমানের বুঝে আসে না যে ওই ভদ্রলোক এই কাজ কি করে করতে পারল। সাদমানকে না আরও সে বলল যে সে পাশে আছে, আরও কত কি। এখন ওই লোকই তার সংসার শুরু হওয়ার আগে আগুন লাগিয়ে দিল। সাদমানের সচল মস্তিষ্ক হঠাৎ বলে উঠল, সে তো মহুয়ার নামটাই বলেনি। আর মেঘলাও তো মহুয়ার বয়সী, তার মানে উনি, হায় আল্লাহ! সাদমান নিজের গালে চর মারতে ইচ্ছা হলো। উনি তো ঠিকই আছে। সর্বপ্রথম তো নিজের মেয়ের কথাই মাথাতে আসবে, এটাই তো স্বাভাবিক। সাদমান ওই বোকামিটা কি করে করলো? মেঘলা ভুল ভাঙাতে বলল, বাবা ভুল বুঝেছে হয়তো কোনো কারণে। আমি সাদমান ভাইয়াকে যেমন বড় ভাইয়ের মতো দেখি, তেমন উনি বোনের নজরে দেখেন আমাকে। আর মেঘলার কথাকে টেনে নিয়ে সৌরভ শেখ বললেন, আর এই ছেলে তোমাকে ভালোবাসে, তাই তো? যা বোঝার বোঝা হয়ে গেছে আমার। এখন কথা হলো, আমি বিয়েতে রাজি নই। এই কারণে নয়, আরও কারণ আছে। এর মাঝে প্রধান কারণ দুটোই বলছি। সবার দৃষ্টি তখন সৌরভ শেখের দিকে। মহুয়া সোফায় হাতল শক্ত করে চেপে ধরল। সৌরভ শেখ বললেন, দেখো, প্রথম কারণটাই হচ্ছে বয়স। আমার মেয়ে বয়সে তোমার থেকে বেশ ভালোই ছোট, 10-11 তো হবে। আর আমি শুনেছি তোমার বাবা মা নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ব্যাপারটা সত্যি অনেক খারাপ লেগেছে শুনে। তো তুমি নাকি একা থাকো বাড়িতে শুনলাম। আমার মেয়েটাকে যদি তোমার হাতে তুলে দিই, তাহলে আমার মেয়েটা তো নিঃসঙ্গতায় ভুগবে। তুমি তো তোমার কাজে চলে যাবে, কিন্তু তারপর আমার মেয়েটা বাড়িতে একা একা থাকবে। তুমি এতদিনে নিশ্চয়ই বুঝেছো যে ও বড্ড চঞ্চল প্রকৃতির। বাড়িতে একা একা থেকে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, ধরো শখ করে রান্না করতে গেল, হতেই পারে, তাই না? তখন যদি কিছু একটা হয়ে যায়, অনেক কিছুই হতে পারে একা বাড়িতে। আশা করি বুঝতে পেরেছো। সাদমান সবটা শুনল। বয়স আসলে কারণ না, কারণটা হচ্ছে সে অনাথ। নিজের বাবা মায়ের প্রতি বড্ড ক্ষোভ প্রকাশ করলো সাদমান। কেন চলে গেলেন তারা ছেড়ে? বোনটারও কথা সে বলতে চায় না। সে যা করেছে তারপর আর তার থাকা না থাকার কিচ্ছু যায় আসে না, কিন্তু তাও একটা টান কাজ করে। আজকে তাদের জন্য এসব হচ্ছে। কেন একা করে চলে গেল তারা? তার সব কিছু আছে এখন, কিন্তু তার জন্য বাড়িতে অপেক্ষা করার মতো কেউ নেই। দেরিতে বাসায় ফিরলে টেনশন করার মতো কেউ নেই, কারণ সে একজন অনাথ। কেন যেন এই কথাটা শুনলে ভেতরটা মোচড় দিয়ে উঠে তার। দিন শেষে যখন মানবশূন্য বাড়িটায় ফিরে যায়, তখন তো তারও কষ্ট হয়। শুধু এই কারণে কি সে
নিজেরও একটা পরিবার তৈরির স্বপ্ন দেখতে পারবে না? সে মহুয়ার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কেমন রাগ প্রকাশ পাচ্ছে, নাকের ডগা ফুলে উঠেছে। সাদমান কিছু বলল না। কি বলবে সে? সৌরভ শেখ তো ভুল কিছুই বলেনি, বাস্তব কথাটাই তো বলেছে। হঠাৎ মাহির বলে উঠল, আম্মু তোমার থেকে কত বছরের ছোট জানো? সৌরভ শেখ থতমত খেয়ে গেলেন, তারপর বললেন, ওই যুগটাই এমন ছিল। এখন মাহির তার কথার মাঝে বলল, আরমিন আমার থেকে কত বছরের ছোট জানো? 9 বছরের ছোট। সো এসব বয়স কোনো ফ্যাক্ট না। আর রইল ওর একা থাকার কথা। সাদমান তো আর সারা জীবন বাইরে থাকবে না, ঘরেও তো ফিরবে নাকি। আর তাছাড়া বিয়ের পর সব ছেলেই এই চিন্তায় মগ্ন থাকে যে কিভাবে তাড়াতাড়ি বাড়িতে ফিরে বউয়ের কাছে আসা যায়। সেখানে হসপিটাল তো ওদের নিজস্বই। মহুকে পেলে দেখা যাবে ও 3 দিন গেল, বাকি দিন ওর সাথে বাসায় রইল। আর হসপিটাল তো সারাদিনের জন্য যাবে না, জাস্ট কয়েক ঘন্টা। আর মহু বাচ্চা নয় যে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। 18 হয়েছে ওর, ও অ্যাডাল্ট এখন। তাই তোমার এসব কথা একদম অযৌক্তিক। মাহিরের কথা শুনে আদনান, জান্নাত, অভ্র, মেঘলা অবাক নয়নে তাকে আস্তে করে তালি দিল। সাদমান থম মেরে তাকিয়ে রয়েছে। মাহির পাশ থেকে একটা পানি ভর্তি গ্লাস নিয়ে পান করলো। সৌরভ শেখ শুনলেন সবটা, তারপর ভাবলেন কিছু। তিনি বললেন, তুমি ওকে কতদিন চিনো যে এগুলো বললে? বিয়ে বাড়িতেই ইনি? এবারও তার কথার মাঝে মাহির বলে উঠল, নপ, সাদমান আমার বন্ধু। তোমাদের জানা নেই হয়তো কথাটা। সমস্যা নেই, এখন জেনে নাও। সেম মেডিকেল কলেজের সেম ব্যাচ আমরা। অভ্র আর আদনানও আমার পরিচিত। আর মহুয়াকে সাদমান ভালোবাসে, তাও 1-2 দিন নয়, 3 বছর ধরে। ঘটনাক্রমে একদিন ওর ফোনে ওয়ালপেপারে মহুর পিক দেখে ফেলছিলাম আমি। ও জানতো না তখন যে মহু আমার বোন হয়। আমি ওকে পরে জানালাম সেটা। তারপর ও আমাকে বলল কিভাবে ওদের দেখা হয়েছিল। কি একটা অ্যাক্সিডেন্ট থেকে মেবি, রাইট? সাদমান মাথা উপর নিচ করল। সৌরভ শেখ থ হয়ে গেলেন এসব শুনে। মহুয়া অবাক হয়ে গেল। এসব তার অজানা ছিল। 3 বছর ধরে ভালোবাসে, তার মানে ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই। সৌরভ শেখ এবার বললেন, আমি তাও রাজি হতে পারছি না, তার কারণ আমি একজনকে কথা দিয়ে ফেলেছি। মনে হলো সবার মাথায় একটা বাস পড়ল এই কথায়, বিশেষ করে মহুয়া আর সাদমানের। সবাই প্রশ্নসিক্ত চাহনি নিক্ষেপ করে রেখেছে সৌরভ শেখের দিকে। তা দেখে সৌরভ শেখ বললেন, আরমানের বাবা মহুয়ার জন্য অনেক আগেই প্রস্তাব নিয়ে এসেছিলেন। মানে আরমিন মা এই বাড়িতে আসার পর আর কি। আরমানও ছেলে ভালো। আরমান হসপিটালে থাকাকালীন তো মহুমাও গিয়েছিল ওকে দেখতে। টান না থাকলে যেত না নিশ্চয়ই। মহুয়া ভয়ের তো চোখে সাদমানের দিকে তাকালো। সাদমান পারছে না শুধু মহুয়াকে তুলে আসার মারতে। সাদমান এবার বলে উঠল, আপনার মেয়েকে জিজ্ঞেস করলেই তো হয় আঙ্কেল, যে ও কাকে বিয়ে করতে চায় আসলে, আমাকে না ওই আরমানকে। সাদমান শেষের লাইনটা দাঁতে দাঁত চেপে বলল। মহুয়া একটা শুকনো ঢোক গেল। সৌরভ শেখ বললেন, ও তো এখনো কিছুই বুঝে না বাস্তব জগৎ সম্পর্কে। ওকে কি জিজ্ঞেস করব? আমি যা বলবো আমার মেয়ে তাই করবে, তাই না মা? এহেন প্রশ্নে ভরকে গেলেন মহুয়া। কিছু বলল না সে। সাদমান এবার উঠে দাঁড়ালো, তারপর মহুয়ার দিকে এগিয়ে গেল সে। তুমি কি চাও সেটা বলো। আমাকে বিয়ে করতে যদি রাজি থাকো তাহলে পৃথিবীর সবার বিপরীতে গিয়ে হলেও তোমাকে নিজের করে নেব। আর যদি তুমি মানা করো, ট্রাস্ট মি, এই চেহারা আর দেখাবো না তোমাকে। মহুয়া ঠোঁট দিয়ে জিভ থুক্কু জিভ দিয়ে ঠোঁট ভেজালো। তারপর একবার নিজের বাবার দিকে তাকালো, আরেকবার সাদমানের দিকে। তারপর মিনমিন করে বলল, রাজি আমি। সাদমান একটা স্বস্তির শ্বাস ছাড়ল। মনে হলো বুকের ভেতর থেকে একটা পাথর নেমে গেল। সে তো ভেবেছিল বাংলা সিনেমার মতো আবার এটা না বলে যে আমার বাবা যা বলবে তাই হবে। সৌরভ শেখ বলে উঠলেন, তার মানে বাবার কথার কোনো মূল্য নেই তোমার কাছে? এই দুদিনের ছেলেই সব? মহুয়া এবার বলল, তুমি তো জানো বাবা, আমি কেমন ঘাটতেরা। তুমি যদি এখন জোর করে আরমান ভাইয়ের সাথে বিয়ে ঠিক করো, আমি কিছু বলবো না। হ্যাঁ, কিছুই বলবো না। সবার মাথার উপর দিয়ে গেল কথাটা। বলতে কি চাইছে আসলে? সাদমান কপাল কুঁচকে তাকিয়ে। মহুয়া হঠাৎ বলে উঠল, এমনকি কবুলও বলবো না। একদম বোবার মতো বসে থাকবো। তখন নিশ্চয়ই তোমার মানটা বাড়বে না। জোর করে বিয়ে দেওয়া যায় না, সর্বোচ্চ বিয়ের আসর পর্যন্তই নিয়ে যেতে পারবে। কারণ কবুলকেও কাউকে জোর করে বলাতে পারে না। একমাত্র যদি ওই ব্যক্তি ইচ্ছা থাকে তবেই সে বলে। ওটাকে জোর করে বিয়ে বলা যায় না, ইচ্ছাকৃত ভুল সেসব। যাই হোক, আমি আবার তেমন না। বিয়ে যদি করতেই হয় তবে ওনাকেই করব, তা না হলে না।
সাদমানের হৃদয়ে এক শীতল শিহরণ বয়ে গেল। একটা প্রশান্তি কাজ করলো মনের ভেতর। সৌরভ শেখ থম মেরে বসে রইলেন মেয়ের কথা শুনে। পর মুহূর্তে মিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, শুনেছ তোমার মেয়ের কথা? দেখেছো কেমন বিগড়ে গেছে? মিনা বেগম বললেন, তোমার মতের বিরুদ্ধে গেলে অমনি আমার মেয়ে যায়। আর তুমি এত অমত করছো কেন? ওরা যদি একে অপরকে ভালোবাসে তাহলে সমস্যা কোথায় মেনে নিতে? বেআই সাহেবকে বুঝিয়ে বললে উনি ঠিকই বুঝবে, আমার বিশ্বাস। রাখো তোমার বিশ্বাস, আমার কথার কোনো দাম নেই। শুনে রাখো মোহ, তুমি যদি আরমানকে বিয়ে না করো তাহলে তাহলে আমাকে বাবা বলার অধিকার হারাবে তুমি। সবার মুখে হাত চলে গেল। এখন কি হবে তবে? মাহির হাসছে। সে জানে মহুয়া কেমন, একদম তার বাবার ফিমেল ভার্সন। সারাক্ষণ যেমন হাসি ঠাট্টায় মেতে থাকে, তেমন সিরিয়াস হলেও একদম পুরোই আগুন। মহুয়া সাদমানের দিকে তাকিয়ে বলে উঠল, আর তুমি যদি ওনার সাথে আমার বিয়ে না দাও তাহলে তুমি তোমার মেয়েকে হারাবে চিরতরে। এখন বলো কি করবে? সৌরভ শেখ রেগে গেলেন। এবার উঠে দাঁড়ালেন তিনি, চেঁচিয়ে বলে উঠলেন। মহু, মিনা বেগম বললেন, মা তুই চুপ কর। মহুয়া বলল না কিছু। সৌরভ শেখ রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, একটা বাইরের ছেলের জন্য দেখো কিভাবে কথা বলছে তোমার মেয়ে। এই শিক্ষা দেওয়া হয়েছে তোমাকে? ইচ্ছে তো করছে। সৌরভ শেখ তেরে আসতে নিলে মহুয়া সাদমানের পাঞ্জাবির হাতা চেপে ধরল। সাদমান ওর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ালো, তারপর বলল, শান্ত হন। আপনাদের বাবা মেয়ের সম্পর্ক নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। আর আপনি হয়তো একটা কথা জানেন না, মহুয়াকে কিডন্যাপ করতে আরমান সাহায্য করেছিল। ও জড়িত এসবের সাথে। সৌরভ শেখের কপাল কুঁচকে গেল। উনি বললেন, তুমি এখন ওর নামে মিথ্যে কিছু যে বলবে না তার গ্যারান্টি কি? জান্নাত বলে উঠল, সাদমান ভাইয়া মিথ্যা বলছে না। আরমান ভাইয়া আমাদের সামনে এসে তা স্বীকারও করেছিল। সৌরভ শেখ বড় বড় শ্বাস ছাড়লেন, তারপর সোফায় গিয়ে বসলেন। আবার চেহারায় এখনো রাগ স্পষ্ট। সবাই ওনার দিকেই তাকিয়ে। এত কেলেঙ্কারি এখনো কারো বিয়েতে হয়নি। আদনান গোলা খাকারি দিয়ে বলল, সাদমান কখনো একা ছিল না আঙ্কেল, আমরা অলওয়েজ ছিলাম এবং আছি ওর পাশে। আপনার এটাই সমস্যা না যে মোহু একা একা থাকবে? সমস্যা কি? মোহু না হলে ওই সময়টুকু আমাদের বাড়িতে ভাবি আর জান্নাতের সাথে রইল। তা না হলে ওরা 4 বোন না হয় আড্ডা মহলে থাকবে। একটু আড্ডাও দিল 4 জন মিলে, আর সময়ও কেটে গেল। সৌরভ শেখ শুনলেন সবটা। অভ্র বলে উঠল, আর তাতেও যদি না হয় তাহলে হসপিটালে বরং একটা আলাদা ফ্লোর বানিয়ে দিব ওর জন্য। সাদমান যতক্ষণ হসপিটালে রইল, মাও ওর সাথে রইল। মাহির তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আর যদি তাতেও না হয় তাহলে 1 বছর সময় দাও। সাদমান মহুয়াকে একটা পিচ্চি সঙ্গী এনে দেবে বরং। কিরে, পারবি না 1 বছরে? সবাই বড় বড় চোখ করে তাকালো মাহিরের বাণী। মাহির ভরকে গেল এহেন চাহনিতে। মেকি হাসলো সে। সৌরভ শেখ উঠে দাঁড়ালেন, তারপর বললেন, করো যা খুশি, আমি আর কিছু বলবো না। বলেই উনি ওই স্থান ত্যাগ করলেন। মিনা বেগম একটা হতাশার শ্বাস ফেলে বললেন, বাদ দাও ওই লোকের কথা, তুমি কিছু মনে করো না বাবা। সাদমান সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, না না আন্টি, আর তাছাড়া আঙ্কেল ওনার জায়গা থেকে ঠিকই আছেন, আমি কিছু মনে করিনি। মিনা বেগম রুমের দিকে হাঁটা দিলেন। এখন শুধু ওরা নিজেরাই রইল। সাদমান জোরে একটা শ্বাস ছাড়লো। আদনান বলে উঠল, তোর শ্বশুর তো আমারটার থেকেও বহুত ডেঞ্জারাস। এত কিছু বললাম তাও মানলো না। অভ্র বলল, বাট মাউ, ইউ আর সুপার ইয়ার। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি তোমার কথা শুনে। দয়া করি এভাবেই অলওয়েজ সাহস নিয়ে এগিয়ে যাও। মহুয়া মৃদু হাসলো। সাদমান বলে উঠল, দেখো গিয়ে, এটা আবার কোন উপন্যাসের ডায়লগ? উপন্যাস ছাড়া তো আবার ইনি কিছু বুঝেন না। মহুয়া বলল, মোটেই না, এসব কোনো উপন্যাস ছিল না। উপন্যাসের মতো বললে এতক্ষণে 3বার ধুমতানা নানা বেজে উঠতো আমার লাইফে। কারণ বাবার সাথে একমত বললে তো আপনি আমাকে উড়িয়ে দিতেন। সাদমান হাসলো শুধু। মাহির বলে উঠল, টেনশন করিস না, বাবা মানবে ঠিক। আর টেনশন? তোর বোনের আবার দরদ উতলে পড়ে না তার আরমান ভাইয়ের জন্য? মহুয়া মুখটা কাচুমাচু করে দাঁড়ালো। মাহির বলে উঠল, দরদি তো উতলে পড়ে, ভালোবাসা তো আর না। আচ্ছা থাক সেসব কথা, আমি দেখি গিয়ে বউটা আমার ঘুম থেকে উঠে গেল নাকি। মাহির উঠে চলে গেল। আদনান বলে উঠল, আমরাও যাই এবার। তুই কি এখন যাবি?
শেষের কথাটা সাদমানের উদ্দেশ্যে বলল আদনান। সাদমান মহুয়ার দিকে এক পলক তাকিয়ে বলল। তোরা যা, আমি আসছি। আদনান আর কোনো বাক্য ব্যয় না করে জান্নাতকে নিয়ে চলে গেল। পেছন পেছন মেঘলা আর অভ্র এলো। মেঘলার মেজাজ তুঙ্গে এখন। একবার বাসায় যাক সে, তারপর সব মেজাজ দেখাবে। বর্তমানে পুরো হল রুমে মহুয়া আর সাদমান রয়েছে শুধু। মহুয়া চিবুকের সাথে থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাদমান তা দেখে বলল। আমার দিকে তাকাও। মহুয়া কোনো মতে তাকালো। সাদমান একটু কাছে গিয়ে দাঁড়ালো। ওর মহুয়া চোখ নামিয়ে নিল। সাদমান ওর গালে হাত রাখলো, তারপর ওষ্ঠে আঙ্গুল বুলিয়ে বলল। ওষুধ লাগাওনি? মহুয়ারও হঠাৎ লজ্জা লাগলো কথাটা শুনে। সাদমান মহুয়ার লাজে রাঙ্গা মুখটা দেখে নিঃশব্দে হাসলো, তারপর বলল। আসো, আমি লাগিয়ে দেই। মহুয়া মাথা তুলল সাথে সাথে। কিছু বলার সময় পেল না বেচারি। তার আগেই যা করার সাদমান করে ফেলল। মহুয়া তার জামাটা খামচে ধরল। কিছুক্ষণ পর সাদমান নিজেই ছেড়ে দিল। আঙ্গুল দিয়ে নিজের ঠোঁটের কোণা মুছল সে, তারপর বলল। আঙ্কেলের সামনে সৎ সাহস নিয়ে কথাগুলো বলার জন্য ছোট্ট একটা গিফট দিলাম। আজকেরটা বেস্ট ছিল, আই থিঙ্ক। মহুয়া লাজুক হেসে সাদমানের বুকে মৃদু থাপ্পড় মারল। সাদমান হেসে ফেলল। তখনই হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। ওরা দুজন ভোরকে পেছনে তাকালো। দেখলো মাহির হা করে তাকিয়ে আছে। নিচে একটা গ্লাস পরে গড়াগড়ি খাচ্ছে। ভাগ্যিস কাচের ছিল না। মহুয়া একটা শুকনো ঢোক গিলল। মাহির কি দেখে নিয়েছে? লজ্জায় রাঙ্গা মুখ নিয়ে দৌড়ে পালালো মেয়েটা। সাদমানের ভাব ভঙ্গি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। মাহিরকে হা করে তাকিয়ে থাকতে দেখে সাদমান ওর কাছে গিয়ে ওর মুখটা বন্ধ করে দিল, তারপর বলল। এমন হা করে আছিস কেন? মশা পটি করে দিবে তো। মাহির অবাক চোখে তাকিয়ে বলল। তুই ওকে তুই ওকে সাদমান বিরক্ত হলো খুব। ও বলে উঠল। এমনভাবে বলছিস যেন বাসর করতে দেখে ফেলেছিস। আর ভাই হয়ে তুই দেখলি কি করে? কোথায় উল্টো ঘুরে চলে যাবি তা না, হা করে তাকিয়ে দেখছিস আবার। ছ্যা। কথাগুলো বলেই সাদমান প্রস্থান করলো। মাহির তাজ্জব বনে দাঁড়িয়ে রইল। তার পুরো পৃথিবী ঘুরছে। একই দেখে ফেললো সে। তারপর আস্তে করে বলল। ওনারা করতে পারে আর আমি দেখলেই দোষ? ভাগ্য ভালো আমার বোন হয় ও, তা না হলে ভিডিও করে তোকে ব্ল্যাকমেইল করতাম। এখন এই ভিডিও করলে নিজেরই লজ্জা লাগবে। দূর ব্যাং। রাতের অন্ধকার মুড়িয়ে আছে ধরণী। আকাশে আজ কোনো তারার দেখা নেই। তারা আজ মেঘের আড়ালে লুকিয়ে। টুপটাপ বৃষ্টি পড়ছে এখনো। কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। এমন সময় এক কাপ চা হলে মন্দ হয় না। সাজ্জাদ আহমেদ আরাম করে চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিল। প্রাণটা জুড়িয়ে গেল পুরো। এমন সময় হন্তদন্ত হয়ে মেঘলা আসলো তার ঘরে। মেয়েকে এভাবে আসতে দেখে ভ্রু কুঁচকালেন তিনি। ব্যবসার কাজে আজকে এই আবহাওয়ায় বেরোতে হয়নি তাকে। এই তো কিছুক্ষণ আগেই ফিরেছেন। সাজ্জাদ আহমেদ বললেন। কিছু কি বলবি মা? মেঘলা একটা চেয়ার টেনে বসলো তার পাশে, তারপর বলল। খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, রাগ করবে না তো আবার? সাদমান আহমেদ হয়তো বুঝলেন মেয়ে তার কি বলতে এসেছে। হেসে ফেললেন, তারপর বললেন। আমি হয়তো জানি। মেঘলা চমকালো না, বরং মনে মনে বলল। এই তো লাইনে চলে এসেছ। মেঘলা একটা মিষ্টি হাসি দিয়ে বলল। আচ্ছা তুমিই বলো তাহলে। সাজ্জাদ আহমেদ হেসে বললেন। তুই একটা ছেলেকে ভালোবাসিস তাই তো? মেঘলা উপর নিচ মাথা নাড়ল, তারপর না জানার ভান করে বলল। হায় আল্লাহ, তুমি জানলে কি করে? সাজ্জাদ আহমেদ হেসে ফেললেন জোরে, তারপর বললেন। বাবা হই তোর আমি, বুঝবো না? যাই হোক, কালকে তাহলে আসতে বল ওদের। মেঘলা তার বাবার এক বাহু জড়িয়ে ধরে বলল। লাভ ইউ বাবা। আর মনে মনে বলল। চমকের জন্য তৈরি হও, জামাই এক্সচেঞ্জ। মধ্যরাত, চারিদিকে এখনো শুনশান হয়ে রয়েছে। সাদমানের কেন জানি ঘুম আসছে না আজকে। উঠে বসলো সে। মাঝে মাঝেই হয় এমন। বাড়িতে ফিরতেও ইচ্ছা করে না আজকাল তার। কেন সে ফিরবে বাড়িতে? কেউ তো তার অপেক্ষায় নেই। সে তো অনাথ। আজকে এতটা খারাপ লাগছে কেন তার? মহুয়ার বাবার বলা কথাগুলো বারবার মনে পড়ছে তার। তার তো সত্যি একুল ওকুল কেউই নেই। মহুয়াটাকে যে আনবে, ও সারাদিন একা কি করবে? যদিও সাদমান যত দ্রুত সম্ভব চলে আসবে, কিন্তু মেয়েটা তো একা একা থাকিনি কখনো। কয়েক ঘন্টা তো থাকতেই পারবে আশা করি।
হাতে একটা উপন্যাসের বই ধরিয়ে দিলেই হবে, হাসলো সাদমান। হঠাৎই মনে পড়ে পাশ থেকে ল্যাপটপটা নিল। মহুয়াকে দেখতে ইচ্ছা হচ্ছে এখন তার, যদিও ড্রিম লাইটের আলোয় তেমন দেখা যাবে না, তাও সে দেখবে। কিন্তু উপরে তাকাতেই সে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মহুয়া একটা চেয়ারে দাঁড়িয়ে হাতে একটা কাপড় ফ্যান ধরার চেষ্টা করছে সে। সাদমান থমকে গেল পুরো। বিকেলে না কথা বলল মহুয়ার সাথে সে? মেয়েটা হঠাৎ এই পথ বেছে নিল কেন? সাদমান কাঁপা কাঁপা হাতে মাহিরকে কল লাগালো। ফোন তুলছে না কেন হতচ্ছাড়াটা? সাদমান আবার কল লাগালো। পরপর 3 বার দেওয়ার পর রিসিভ করলো মাহির। ঘুম ঘুম স্বরে বলল, একটু ঘুমাতে দে বাবা আমার। এত রাতে কি চাই? প্লিজ বলিস না যে তুই বাইরে দাঁড়িয়ে আছো। মাহির পুরো কথা শেষ করতে পারল না। সাদমান বলে উঠল, মহু সুইসাইড করার ট্রাই করেছে। তুই দ্রুত ওর রুমে যা। মাহিরের ঘুম উবড়ে গেল পুরো। শোয়া থেকে উঠে বসলো তৎক্ষণাৎ, তারপর বলে উঠল, কি?